This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সাত করে কি কেউ নিজের মায়ের ভাষা ছেড়ে অন্য ভাষায় কথা বলে? সে বাঙালি গড়পাড়েরই হোক বা গড়বেতার, নিজের মনের কথা অন্য ভাষায় বলে সুখ সেই পাওয়া যায় নাকি? পাওয়া যায়। যখন গালাগাল ঠাগালাগালগুলো দিতে হয় তখন অন্য ভাষায় বললে বেশ মনে জোরদার হচ্ছে। কিন্তু এই যে রোজ যে কথাগুলো বলতেই হয়, যে কথাগুলো না বললেই নয়, সেই কথাগুলো তো আমরা সোজা সরল বাংলায় বলি। আমরা কিছুদিন আগেই বলেছিলাম যে কিছু কিছু জিনিস থাকে, জানেন তো, যে বিষয়গুলোকে অস্বীকার করতে চাওয়াটা খুব মুশকিল। অস্বীকার করার চেষ্টা করলে প্রাথমিকভাবে গোটা বিষয়টা হয়তো খানিকটা আড়াল করা যায়, কিন্তু শেষ পর্যন্ত যেটা প্রকাশ্যে আসার সেটাকে ধামাচাপা দেওয়া যায় না। এই ভাষাটাও সেরকম, সবসময় যে চেপে রাখতে পারবেন এরকম তো না। আমরা মাঝে মধ্যে দেখেছি অনেককেই, হ্যাঁ ভাববেন না যেটা আজকে ভাষা দিবস বলে এই বিষয়টাকে, এই প্রেক্ষাপটটাকে নিয়ে আসছি, এটা মনে হয় সারাক্ষণ। আমরা দেখেছি অনেককে, সারা বছর ধরেই দেখি, তাদের ভাষা দিবসে মনে করানোর দরকার নেই যে তারা অন্য ভাষার ঘেরাটোপে নিজেদের লুকিয়ে রাখতে চান। এই প্রবণতাটা, এটা কিন্তু শুধু ভাষার ক্ষেত্রে নয়, অন্য সব কিছুর ক্ষেত্রেই সত্যি। আমরা অনেক সময় দেখি একটা কোনো কিছু দিয়ে আরেকটা জিনিসকে লুকিয়ে রাখা, ধামাচাপা দেওয়া, একটা জিনিসের আড়ালে লুকিয়ে রাখা আর কি। কিন্তু মুশকিল হচ্ছে ওই ভাষার ক্ষেত্রেও যেরকম কোথাও গিয়ে ধাক্কা খেলে সারা আন্ধা আছি বেরিয়ে যায়, লোকে বুঝতে পারে যে আসল ভাষাটা কী। ঠিক এই একইভাবে আপনি বিভিন্ন কিছু দিয়ে যতই অস্বীকার করে কোনো বিষয়কে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, কোনো না কোনো জায়গার থেকে একটু একটু করে কোনো না কোনো মুহূর্তে ঠিক বেরিয়ে আসবে। এক এক করে আপনাদের বলবো, আপনারা চারপাশে তাকিয়ে দেখুন, সেই ঘটনাগুলো প্রতিটা মুহূর্তে বুঝতে পারবেন কতটা সত্যি। এই যে সন্দেশখালী, যতদিন জমি দখল বা জমিতে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেরি বানিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে, ততদিন পর্যন্ত বিষয়টা একরকম ছিল। অভিযোগগুলোকে সেভাবে গুরুত্ব দেওয়া হোক বা না দেওয়া হোক, কিন্তু এই ইম্প্যাক্টগুলো, এই অভিযোগগুলোর ইম্প্যাক্টগুলো যে সমাজে সেভাবে পড়বে না, এটা অনেকেই ধরে নিয়েছিলেন যে ঠিক আছে, ও সন্দেশখালীর মতো জায়গা, সেখানে কার জমি কে নিল, কী আর হবে, বা কিছু লোককে টাকা দিল না, আর এখন তো টাকা না দেওয়াটাই, মানে এই খবরটা হওয়াটাই দস্তুর। দেখুন না, এই আবাসের ক্ষেত্রে সেই একই অভিযোগ, 100 দিনের কাজের ক্ষেত্রে একই অভিযোগ। সন্দেশখালী সেটা কি বাংলার মানচিত্রের বাইরে নাকি, না পৃথিবীর মানচিত্রের বাইরে? আর অন্যরকম কিছু হবে, হওয়ার কথা না, ফলে ঠিক আছে। কিন্তু তৃণমূল সেই সময় দেখবো এরকম মুডে ছিল, এটা ধরে নিয়েই যে গোটা বিষয়টা এরকম এই একটা ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ফলে তখন অবধি তারা সোজা বাংলায় কথা বলছিল গোটা ব্যাপারটা নিয়ে। কিন্তু যেদিন থেকে ওই সন্দেশখালীর মহিলারা রাস্তায় বেরিয়ে এলেন, এক এক করে অভিযোগ করতে শুরু করলেন, এবং এমন সব অভিযোগ যেগুলো চট করে মহিলারা সোজা সাপটাভাবে করতে পারেন না। এটা খেয়াল করে দেখবেন, সন্দেশখালীর মহিলারা, মানে ওই সুন্দরবনের ইন জেনারেল মহিলারা, তারা কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গার মতো তারা কিন্তু খুব একটা নরম সরম কোনোভাবেই নন আর কি। তাদের লড়াই করে প্রতি মুহূর্তে বাঁচতে হয়। কাদের সাথে লড়াই করেন? বাঘের সাথে। কাদের সাথে লড়াই করেন? কুমিরের সাথে। ফলে তাদের মধ্যে একটা লড়াকু চরিত্র এবং প্রকৃতির সঙ্গে। খেয়াল করে দেখুন, যত ঘূর্ণিঝড় হয়, সে আয়লা হোক, ইয়াস হোক, যাই হোক, যাওয়ার সময় সে লেজের বাড়ি মারুক বা মাথার বাড়ি, সবটা মারে গিয়ে আলটিমেটলি সুন্দরবনে। বাঁধ ভাঙে, জল ঢোকে, ঘর উড়ে যায়, প্রত্যেক বছর। এ তো একদম চেনা ছবি। এইভাবে প্রকৃতির সঙ্গে, বাঘের সঙ্গে, কুমিরের সাথে লড়াই করে যে মানুষগুলো বেঁচে থাকেন, তাদের মানসিকতা কিন্তু অন্য সব জায়গার থেকে আলাদা, একদম ইস্পাতে তৈরি। ফলে তাদের যে কেউ যখন তখন ডেকে পাঠিয়ে অনেক কিছু করতে পারবেন, এটা যেরকম বিশ্বাস করা কঠিন, ঠিক তখন যখন তারা এই অভিযোগগুলোই পরপর করে করতে থাকেন সমবেত কণ্ঠে, রাত বিরেতে তাদের ডেকে পাঠানোর, সম্ভ্রম নষ্টের বিভিন্ন রকম অভিযোগ, এবং সেগুলো যখন নির্দিষ্ট করে ওই শিবু হাজরা বা উত্তম সর্দারদের বিরুদ্ধে করেন, তখন মনে হয় যখন এরকম মানে দৃঢ়চেতা লড়াকু মহিলারা
তারা এই রকম অভিযোগগুলো করছেন, তখন তাদের এই রকম চাপে ফেলে দিতে পারেন তারা কত দূর চলে গেছেন, তাদের ক্ষমতা কত দূর, তাদের পরিধিটা কত দূর ভেবে দেখতে হয়তো। কিন্তু এটা যখন থেকে সবাই ভাবতে শুরু করলো, গোটা বাংলা ভাবতে শুরু করলো, সেদিন থেকে কিন্তু তৃণমূল সন্দেশখালীকে আর অবহেলা করতে পারলো না, গুরুত্ব দিতে শুরু করলো। এবং গুরুত্ব দিতে গিয়ে তৃণমূল প্রথমেই যেটা করলো সেটা হচ্ছে সরাসরি ওই মহিলাদের অভিযোগগুলো অস্বীকার করা। সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা কুণাল ঘোষ, হয় বললেন তিলকে তাল করা হচ্ছে, নয় বললেন সিপিআইএম বিজেপি সন্দেশখালীতে ষড়যন্ত্র করছে, সাধারণ মানুষের ভিড়ে নিজেদের লোক ঢুকিয়ে রাজ্যের বদনাম করার চেষ্টা করছে। কুণাল ঘোষ আজকেও বলেছেন রাতের পর রাত মহিলাদের তুলে নিয়ে গিয়ে নির্যাতনের যে অভিযোগ উঠেছে সেটা কোনোভাবে সত্যি নয়, এবং এটার মাধ্যমে কোথাও গিয়ে বাংলার ভাবমূর্তিটাকে খাটো করা হচ্ছে। অর্থাৎ অন্য কোনো কিছুর আড়ালে এই গোটা ঘটনাটাকে আপাতত যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, ওই ঘটনাগুলোর সামনে গিয়ে না দাঁড়ানোর চেষ্টা, ওই আমাদের মতো আমরা যেরকম অন্য ভাষার আশ্রয় নিই মাঝে মধ্যে, ইদানিং বাংলাটা ঠিক আসে না ভাবি, ঠিক সেই রকম। আমরা বারবার বলছি আমাদের দলীয় তদন্তে যেটা উঠে আসছে, কিছু অভিযোগ জমি পুকুর নন পেমেন্ট এই ধরনের কিছু অভিযোগ আছে, সেটা সরকার বিরোধী নয়, সেটা কোনো না কোনো ব্যক্তির ক্ষেত্রে সেগুলো বা প্রশাসন দেখছে। কিন্তু এই যে বছরের পর বছর ধরে রাতে তুলে এনে গণধর্ষণ, এই গল্পগুলো সাজানো। তাহলে 164-এর ভিত্তিতে কিভাবে অ্যারেস্ট হলো? শিবু হাজরাকে অ্যারেস্ট কীভাবে করলো পুলিশ? তাহলে আপনারাই তো 164 করিয়েছেন একজন মহিলাকে দিয়ে। এই যে বছরের বছর মাসের পর মাস রাত্রেবেলা তুলে আনা হতো, গণধর্ষণ করা হতো, এগুলো মিথ্যা অভিযোগ, সাজানো অভিযোগ। এই অংশটা আমরা বলছি বারবার যেটা মিথ্যা এবং সাজানো। আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করি না বাংলার মহিলারা বিচার চেয়ে নেবে, বিচার আদায় করে নেবে। ওনারা বারবার আমাদের বলতে চাইছে যে আমরা রাজনীতি করতে চাইছি, কিন্তু আমরা কোনো রাজনীতি নই, কিছু নই। আমরা মায়েদের ওপর যে নির্যাতন হয়েছে এইটা আমরা বারবার তুলে ধরতে চেয়েছি। সখাত সলিল বলে একটা কথা আছে, হঠাৎ মনে পড়ে গেল আর কি। নিজেদের খোড়া খাদে যদি কেউ পড়ে যায় তাকে অন্যভাবে কি ব্যাখ্যা করা যায়? দেখুন, খেয়াল করে দেখুন, প্রথম থেকে কিন্তু আস্তে আস্তে যে মোড়ে ছিল, যে আড়ালগুলো নিজেদের সামনে তৈরি করার চেষ্টা করেছিল, সেখান থেকে কিন্তু শাসক দলকে আস্তে আস্তে পিছু হটতে হচ্ছে, নিজেরাই হটছে। একদম প্রথম থেকে এই যাবতীয় যে অভিযোগগুলো ছিল, টাকা নেওয়া, জমি দখল, বাড়িঘর সম্পত্তি দখল, এগুলোই তো প্রথম সামনে বেরিয়ে এসেছিল। তখন সেগুলোকে ডিনাই করা হয়েছিল, অস্বীকার করা হয়েছিল, কিচ্ছু হয়নি, সব মিথ্যে, কেউ জাননি, কেউ ওটা নিয়ে মাথা ঘামাননি, ও বিরোধীদের চক্রান্ত উড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর যখন মহিলাদের অভিযোগ এলো তখনও সেটা বানানো বলা হলো। অথচ দেখা গেল যে তারপর সেখানে পুলিশ পাঠানো হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে তারা অভিযোগ তুলছে, বিভিন্ন জায়গায় বয়ান নেওয়া হচ্ছে, পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দির ভিত্তিতে কেউ গ্রেফতার হয়ে যাচ্ছে। কারা গ্রেফতার হচ্ছে? না ওই তৃণমূলেরই নেতা, ওই শিবু হাজরা, ওই উত্তম সর্দার। এবং যেটা আজকে কুণাল ঘোষ বললেন যে হ্যাঁ, ওখানে জমি, টাকা পয়সা, ভেরি, এগুলো দখল করার যে অভিযোগগুলো উঠেছে সেগুলো সব খতিয়ে দেখা হচ্ছে দলীয় স্তরে। এই কথাগুলোই তো প্রথম থেকে বলার কথা ছিল, অথচ তখন সমস্ত কিছুকে উড়িয়ে দেওয়া হয়েছিল। সব অভিযোগ আসছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, এটা তখন বলে দিলে লোকের মধ্যে এতটা ক্ষোভ হয়তো তৈরি হতো না, বা বিরোধীরাও এত কিছু বলে দিতে পারতো না, এতটা নিজেদের প্রচারটাকে এত তুঙ্গে নিয়ে যেতে পারতো না। সেই জিনিসগুলোই কিন্তু হচ্ছে, সেই অভিযোগ নেওয়া হচ্ছে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওখানে ভূমি দপ্তর তারা গিয়ে ক্যাম্প করছে, এবং আজকে সেখানে ডিজি নিজে গিয়ে হাজির হয়েছেন, থাকছেন। এই এত কিছু হচ্ছে, গোটা বিষয়টা কিছু আছে বলেই তো। তাহলে এতদিনের অস্বীকারের জায়গার থেকে আস্তে আস্তে আড়ালটা সরছে আর কি, একটু করে বক্তব্যটা বদলাচ্ছে। এখন শুধু ওই মহিলাদের অভিযোগগুলো সাজানো এই জায়গায় এসে দাঁড়িয়েছে, অথচ বিভিন্ন যে ধারা যোগ হয়েছে বা গ্রেফতার হয়েছে সেগুলো কিন্তু ওই মহিলাদের অভিযোগের ভিত্তিতেই। ফলে গোটা বিষয়টার মধ্যে কেউ বা কারোর একটা যে প্রাথমিকভাবে ওই অস্বীকার করার যে একটা টেন্ডেন্সি, সেটাই কি তাদের কোথাও গিয়ে আজ সমস্যায় ফেলে দিয়েছে? দেখুন,
এটা কিন্তু ওই সন্দেশখালীর মানুষগুলোর মধ্যে যতটা মানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, যারা ওই সন্দেশখালী থেকে অনেক দূরে রয়েছেন বিভিন্ন জায়গা রাজ্যের, সেই সমস্ত জায়গার মানুষের কাছে কিন্তু এই বক্তব্যগুলো, এই পরস্পর বিরোধিতা কোনো একটা জায়গায় তাদের চোখে পড়ে এবং তাদের মনে হয় তাহলে তো সত্যি ওখানে কিছু হয়েছিল, নইলে এরকম পরস্পর বিরোধী বা এরকম বক্তব্য থেকে আস্তে আস্তে সরতে হবে কেন। আজ সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগে দ্বিতীয় এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই ওই ধৃত শিবু হাজরা এবং তাছাড়াও আর যারা যারা আছেন ওই এফআইআরে, ভানু মণ্ডল, আমির আলী গাজী, এদের সবার নাম রয়েছে এই সমস্ত এফআইআরে। উত্তম সর্দার সে তো আগেই গ্রেফতার। মানে কোথাও তো রাজ্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাহলে সরাসরি শাসক দলের বিরুদ্ধেও কিন্তু কোনো অভিযোগ নেই, সুনির্দিষ্ট কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ। তাহলে সেটা সরাসরি অস্বীকারের পথে কেন হাঁটলেন? কেউ কি ভেবেছিলেন যে এইগুলো স্বীকার করে নিলে গোটা রাজ্যের মানুষজন বিশ্বাস করতে শুরু করবেন গোটা রাজ্যের এটাই ছবি, এবং তাতে হুড়মুড় করে একটা প্রবল চাপের সামনে তারা গিয়ে পড়বেন এবং যাবতীয় সংগঠন সেটা জোর করে গলে পড়ে যাবে, এরকম নাকি? তাহলে কি আমরা যেটা ভাবছিলাম সেটাই ঠিক? মহিলাদের প্রতি অসম্মানের অভিযোগে ঢোক গিললে মহিলা ভোট ব্যাংক হারাতে হতে পারে, এই আশঙ্কায় কি তৃণমূল অভিযোগগুলো সপাটে উড়িয়ে দিচ্ছিল বা উড়িয়ে দিচ্ছে? এবং তারপরে গোটা বিষয়টার যে প্রতিক্রিয়া হচ্ছে সেটা বুঝতে পেরে ওখানে পুলিশ যাচ্ছে, লোকের সাথে কথা বলছে এবং গোপন জবানবন্দি বা অন্যান্য এফআইআরের ভিত্তিতে আস্তে আস্তে এই ব্যবস্থাগুলো নেওয়া শুরু হয়েছে। এবং তার ফল কী হচ্ছে? কুণাল ঘোষের মন্তব্যের প্রতিবাদেই আজ সন্দেশখালীতে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। খেয়াল করে দেখুন, এতদিন পর্যন্ত ওখানকার মানুষজনের যা প্রতিক্রিয়া, যা বিক্ষোভ, ক্ষোভ সব সুনির্দিষ্টভাবে কয়েকজনের বিরুদ্ধে ছিল। ওই উত্তম সর্দার, ওই শিবু হাজরা, ওই শাহজাহান, তার বাইরে কারোর বিরুদ্ধে ছিল না। কোথাও গিয়ে কি নিজেদের গায়ে সেটা টেনে নিয়ে আসলেন এই শাসক দলের নেতারা? ওই ডিনাইয়াল মোডে যেতে গিয়ে, অন্য কোনো ভাষায় কথা বলতে গিয়ে। দেখুন, কলকাতায় তৃণমূল মুখপাত্রের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে গেছিল বিজেপি। এবার মহিলাদের অভিযোগ অস্বীকার করার এটাও কি একটা কারণ? তৃণমূল কি ভাবছে তারা যতই ডিনাইয়াল মোডে থাকবে ততই আসল বিষয়টার থেকে নজর ঘুরে যাবে? এটাও কিন্তু একটা অন্য দিক। রাজনীতি তো বিভিন্নভাবে ভাবে না। এই যে সবাই আমরা দেখছি, ভাবছি যে কোথাও গিয়ে গোটা বিষয়টা হয়তো শাসক দলকে রং ফুটে ফেলে দিচ্ছে, অস্বস্তিতে ফেলে দিচ্ছে, এই রকম বক্তব্যের জন্যই তাদের গায়ে গোটা ব্যাপারটা আসছে, নাকি এইভাবে বিভিন্ন জিনিস ঘুরে আসছে এবং এর বিভিন্ন অভিমুখ তৈরি হচ্ছে? নদীর যখন বিভিন্ন শাখা প্রশাখা তৈরি হয় না, উপর থেকে যখন নামে নদী, তখন নদী এক স্রোতে চলে, প্রবল খরস্রোতা। যত নিচে নামে, যত শাখা প্রশাখা ছড়িয়ে যায়, বহু পথে গিয়ে সাগরে মেশে, তত কিন্তু তার স্রোত কমে। এটাই কি সবাই চাইছিল? যে কোথাও গিয়ে এই বিভিন্ন দিকে নজর টজরগুলো ঘুরে যাক, মহিলাদের হেনস্থা বা নির্যাতনের বিষয়ে কথা না হয়ে বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি হোক। যেটা নিয়ে রাজনীতি হচ্ছে এখন, সেটা বিভিন্ন বিষয় নিয়ে যদি এরকম রাজনীতি হয়, খেয়াল করে দেখুন চারপাশে যা হচ্ছে, তাহলে তো কোথাও গিয়ে ওই বিষয়টাই আবার উল্টে ধামাচাপা পড়ে যেতে পারে, তাই না? মূল বিষয়টা এই অঙ্ক কষেই কি তৃণমূল এই নারী নির্যাতনের অভিযোগকে সাজানো ঘটনা বা মিথ্যা প্রচার বলছে, অস্বীকার করছে? কিন্তু যে বললাম, কিছু কিছু জিনিস এমনই থাকে যে অস্বীকার করতে চাইলে মুশকিল, অস্বীকার করার চেষ্টা করলে প্রাথমিকভাবে গোটা বিষয়টা হয়তো কিছুটা আড়ালে থেকে যায়, কিন্তু আলটিমেটলি উপসর্গগুলোকে আড়াল করা যায় না। কেন যায় না সেটা এক এক করে বোঝাবো। প্রথম উদাহরণ, সন্দেশখালীতে যে অস্বস্তিটাকে অস্বীকার করার চেষ্টা হয়েছে, দিন হাঁটাতেও তো গিয়ে সেই একই অস্বস্তিতে পড়তে হচ্ছে। কোথায় সন্দেশখালী, দক্ষিণবঙ্গ, কোথায় দিনহাটা? একদম উল্টো দিকে। কোচবিহারের দিনহাটার বুড়ির হাটেও নাকি এই সন্দেশখালীর মতো রাত বিরেতে ডাক পড়তো, কথা না শুনলে বাড়ি ঘরদোর ভাঙচুর হতো, টাকা পয়সা লুট করা হতো। অনেক অভিযোগ, থানায় এই বিষয়ে অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানাচ্ছেন ওই বুড়ির হাটের প্রতিবাদী। সত্যিই তো, এই অভিযোগগুলোর সত্যতা প্রমাণ হলে তারপর বোঝা যাবে যেগুলো বলা হচ্ছিল, যা রটেছে তা বটে, সেটাই ঘটেছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই ধরনের অভিযোগ উঠছে, যেটা দক্ষিণবঙ্গে উঠেছে সেই জিনিসই উত্তরবঙ্গে কেউ করার সাহস পাচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়। সত্যি না মিথ্যে আবার বলছি তদন্ত সাপেক্ষ।
সেটা প্রমাণ সাপেক্ষ, আদালতে প্রমাণ সাপেক্ষ, কিন্তু ততক্ষণ পর্যন্ত এইটাকে তো অস্বীকার করা যাবে না যে ওই অভিযোগটা উঠেছে ওখানে। এমন অভিযোগ যেগুলো কিন্তু চট করে মানুষজন সামনে আনতে সাহস বলবো না, মানে অস্বস্তি বোধ করেন, লজ্জা পান, এবং এই ভয় অসংখ্য অভিযোগ কিন্তু এই ধরনের ঘটনা, সেটার মধ্যে সবাই যে রাজনীতির ক্ষেত্র তা না, এর বাইরেও বহু অভিযোগ এরকম, সেগুলো কিন্তু বাড়ির মধ্যেই চাপা থাকে, বাইরে বেরোয় না। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সব অভিযোগ অস্বীকার করেছেন। সন্দেশখালীর মতো ডিনাইয়াল মোড তার মানে কি দিনহাটাতেও প্রয়োগ করার চেষ্টা হচ্ছে। আজ মহিলা তৃণমূলের পক্ষ থেকে দিনহাটার ওই অভিযোগকারিনীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। মহিলা তৃণমূলের দাবি হচ্ছে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা, মানে যে অভিযোগের তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ, সেই অভিযোগ যে মিথ্যা, তদন্ত শেষের আগেই কিন্তু সেটা বলে দেওয়া হচ্ছে। কেন? সন্দেশখালীর মতো দিনহাটাতেও মহিলাদের অভিযোগও কিন্তু তদন্ত সাপেক্ষ। তদন্তেই আবার বলছি বোঝা যাবে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। পুলিশে যখন অভিযোগ দায়ের হয়েছে তখন পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। তাহলে তদন্তের ওপর ভরসা না রেখে আগে থেকেই কেন অস্বীকার করার পন্থা? আজ আরও একটা ঘটনা ঘটিয়েছেন উদয়ন গুহ, যে মহিলা থানায় নির্যাতনের অভিযোগ করেছেন, তার ভিডিও বয়ান নিজের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছেন দিনহাটার বিধায়ক। পিঠে কাহিনী বলে তির্যক মন্তব্য করেছেন এবং কোচবিহারের মানুষকে কমেন্ট করার আহ্বানও জানিয়েছেন। প্রশ্ন হলো, এই অভিযোগগুলো আপনাদের যখন দেখাচ্ছিলাম আপনারা খেয়াল করেছেন মুখগুলোকে আমরা ঝাপসা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি, কারণ যে কোনো মানে আমাদের দেশের আইন বলে কোনো মহিলা যদি ধর্ষণের অভিযোগ তোলেন তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তাকে প্রমাণ করতে হয় যে তিনি ধর্ষণ করেননি, এরকম একটা পরিস্থিতি। সেই রকম একটা জায়গায় তিনি নিগৃহীতা, তার মুখ দেখানো যায় না, তার পরিচয় প্রকাশ করা যায় না। এভাবে একজন অভিযোগকারিণীকে সোশ্যাল মিডিয়ার সালিশি সবার সামনে সেক্ষেত্রে ফেলে দেওয়া যায় কি? তাদের সবাইকে কমেন্ট করতে বলা সালিশি সবার সমান, প্রকাশ্যে নিয়ে আসা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি যুক্তিযুক্ত কাজ করলেন এক্ষেত্রে? দেখুন, স্বভাবতই উদয়নের সমর্থনে একদল মানুষ নেমে পড়েছেন, তারা ওই মহিলার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। আগেই বলছি, হতে পারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মনে করছেন অভিযোগ মিথ্যা, তিনি তা সেটা মনে করতেই পারেন, কিন্তু অভিযোগটা তো প্রমাণ সাপেক্ষ, মিথ্যে হতে পারে সত্যিও তো হতে পারে, তার জন্য তো আইন আদালত রয়েছে। এভাবে নির্যাতনের অভিযোগ ওই মহিলার যিনি করেছেন আর কি, সেই মহিলার ভিডিও পোস্ট করে আইনকে কি ভাঙলেন না মন্ত্রী? নাকি মন্ত্রীরা সবাই আইনের ঊর্ধ্বেই? আচ্ছা, রাজ্যের মহিলা কমিশন কি উদয়ন গুহকে এই কাজ করার জন্য নোটিশ পাঠাবে? যদি এটা হয়ে থাকে, এটা অত্যন্ত অপরাধজনক একটি কাজ। কোনো মহিলার ছবি নিয়ে বা অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগটা যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযুক্তকে সেটাও আমরা বলতে পারবো না, অভিযোগ কতটা সত্যি বা সত্যি না সেটাও আমরা বলতে পারবো না। সেই বিচার করার একটা প্রক্রিয়া আছে, যেটা নিশ্চয়ই পুলিশ করে জানবে, কিন্তু তার মানে এই নয় যে তার ছবি পোস্ট করে দেওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। এবং এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আমরা সুমোটো করে থাকি, এক্ষেত্রেও করব। উদয়ন গুহ একজন স্বৈরাচারী হারমাদ বাহিনীর নেতা ছাড়া আর কিছুই নয়। উদয়নবাবু যাই বলুন না কেন, উদয়নবাবু নিজেই একজন অত্যাচারী শাসনের পক্ষ থেকে যে কথা বলবেন সেটা আর কুচবিহারের মানুষ, বাংলার মানুষ বিশ্বাস করবে না। তাহলে এই প্রবণতা কেন? কেন সব কিছুকেই অস্বীকার করার চেষ্টা? শুধু দিনহাটা নয়, দক্ষিণ 24 পরগনার গোসাবার আমতলিতেও কিন্তু সেম ঘটনা। আমাদের সামনে অসংখ্য অভিযোগ এসছে। আমাদের রিপোর্টারকে আমতলির মানুষ বলেছেন সেখানেও নাকি বাঘের ভয়ে দিনের বেলাতেই সন্ধে নামে। সন্দেশখালীতে যেরকম শেখ শাহজাহান, শিবু হাজরা বা উত্তম সর্দারের ভাবমূর্তি, আমতলিতে নাকি সেরকম রঞ্জন মণ্ডলের দাপট। অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন, তিনি নাকি সুন্দরবনের ওই বদ্বীপ এলাকায় গা জোয়ারি চালাচ্ছেন। অভিযোগ করেছেন মানুষজন, সত্যি মিথ্যে এগেইন প্রমাণ সাপেক্ষ। বসত বাড়ি, সরকারি খাস জমির থেকে শুরু করে মাছের ভেরি কিংবা জলাশয় সব তিনি দখল করে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। আর সেই সমস্ত দখল করা জমিতে বা জলাশয় বুঝিয়ে নাকি দোকান বাজার তৈরি হচ্ছে।
এতে তো ওই এলাকার বাস্তুতন্ত্রটাই নষ্ট হয়ে যাবে, ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাবে, তাই না? আর সবথেকে বড় কথা, মানুষের বেঁচে থাকার সিস্টেমটাই তো নষ্ট হয়ে যাবে যদি এই অভিযোগগুলো সব সত্যি হয়। এই সমস্ত দোকান, এই সমস্ত বাজার, এগুলো নাকি মোটা টাকার বিনিময়ে হাত বদল হচ্ছে, কোনো রকম কাগজপত্র ছাড়াই নাকি আমতলিতে এইভাবেই রাজত্ব চলছে রঞ্জনবাবু। সব অভিযোগ, এবং এই অভিযোগগুলো রঞ্জনবাবু সব অস্বীকার করেছেন। মানে সন্দেশখালি হোক বা দিনহাটা বা গোসাবার, আমতলি, অভিযোগ অস্বীকারটা একদম ফিক্সড আর কি, সেটা চলছে। দেখুন, তিনি তো করতেই পারেন, তা এগেইন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো যতক্ষণ না প্রমাণ হবে ততক্ষণ তিনি অভিযোগ করতেই পারেন, এবং যদি প্রমাণ হয় যে এগুলো সব মিথ্যে, তাহলে ধরেই নিতে হবে তিনি অভিযোগ করার বদলে যেটা বলেছিলেন সেটা অভিযোগের পরিপ্রেক্ষিতে যে অস্বীকার করাটা, সেটা আসলে সত্যি কথন ছিল। কিন্তু ওই যে বললাম, অস্বীকার করলে সবসময় কি সব কিছু ধামাচাপা পড়ে যায়? তার বোধহয় যায় না, জানেন তো। অন্তত বিভিন্ন জায়গায় এই যে কোথাও অস্বীকার দেখে এক জায়গার অস্বীকার আপনি চাপা দিলেন, সেইটা হয়তো সরে গেল, আরেকটা জায়গা থেকে বেরোলো। ওই বিভিন্ন উদগীরণের, লাভা উদগীরণের যে বিভিন্ন আগ্নেয়গিরির মুখ তৈরি হয়ে যায় না, সেরকম তৈরি হতে থাকে বিভিন্ন জায়গায়, আস্তে আস্তে ফেটে বেরোতে থাকে। চেপে রেখেছেন তো এক জায়গায় চাপলেন, আরেক জায়গায় ফেটে গেল, সে জায়গায় চাপলেন, আরেক জায়গায় ফেটে গেল। এটাই হয় কিন্তু। ওই জন্যই এই দিনহাটা, সন্দেশখালি, আমতলি, জমি দখল, নদী দখল, ভেরি দখলের অভিযোগ কি শুধু সন্দেশখালিতে? সুন্দরবন জুড়েই শাহজাহানদের দৌরাত্ম্য, তা সে উত্তর 24 পরগনা হোক বা দক্ষিণ। এই অঞ্চলটা গোসাবা ব্লকের অন্তর্গত। এই যে নদীর ধারে দোকান, সব দোকানেই সরকারি খাস জমির ওপর তৈরি। দোকান তৈরি করে বিক্রি করে দেওয়া হয়েছে, কোনোটা 30,000 টাকায়, কোনোটা 70,000 টাকায়। কাহার জমি খেয়ে বেঁচেছে? এই নদীর ধারে জায়গা তো খাস জমি, এখানে যে দোকান করছেন এটা বেআইনি, আপনারা জানেন। সে তো অবশ্যই, কিন্তু বাজার থেকে দিয়েছে, আমরা নিয়েছি। কত টাকা দিয়ে কিনেছেন? আমি তখন নিলাম 37,000 টাকা। এবার এখানে জায়গা বিলি হচ্ছিল কোপন মাধ্যমে, এবার সবাই যেভাবে নিয়েছে সেই সিস্টেমে আমি নিয়েছি। আচ্ছা, সিস্টেমটা তৈরি করলো কে? অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ এই একটাই নয়, গোসাবার আমতলি এলাকায় দেদার জলাশয় বোজানোর অভিযোগও পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে রয়েছে। সন্দেশখালিতে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরির অভিযোগ যেমন রয়েছে, গোসাবার আমতলিতে মাছ চাষের ভেরি আবার বুঝিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নাকি দখল করা হয়েছে গরিবের জমিও। টিএমসি ক্ষমতায় আসার পরে রঞ্জনবাবুর নেতৃত্বে এই জায়গায় একদিন আগে আমাদেরকে বলে গেল যে এখানে বাড়িঘর আমি কিছু করবো, তোমাদেরকে উঠে যেতে হবে। আমরা বললাম তো আমাদের টাকা পয়সা আছে, তো কাগজপত্র আছে, রাস্তাটা তো আমাদের উপর দিয়ে, তা আমরা কেন এইভাবে আপনি করবেন? তো বলছে আপনারা জায়গা না দিলে গায়ের জোরে করে যাবো। পরিকল্পিতভাবে কাজ করেছে। যেদিন কোর্ট বন্ধ থাকবে 1 সপ্তাহ, হ্যাঁ, সেই দিন এই কাজটা রঞ্জনবাবু করেছে, থানাকে গোটাপ করিয়ে। তার একদিন পরে এসে গায়ের জোরে উনি গাড়ি ঢুকিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে, উল্টোপাল্টা কিছু করে দিয়ে, গুন্ডা মস্তান নিয়ে এসে সব কিছু মাটির তোলা দিয়ে চলে গেছে। এই পুকুরগুলো ছিল, এগুলো থেকে মাছ হতো। সে পুকুরি ভরাট করেছে, বড় বড় কাঠ নিয়েছে, আমার তো কাঠ পালায় দেখতে পাচ্ছেন তো, সব মাটি দেশে বিদেশটা একেবারে সব রঞ্জন করেছে। কি বলছেন অভিযুক্ত? তিনি কি আদৌ সৎরঞ্জন? এই ধরনের ঘটনা সর্বই মিথ্যা। আরও জায়গার উপর আমরা যাইনি। যদি কোনো ব্যক্তি বলে থাকে যে তার রায়ত সম্পত্তি বা 40 বছরের দখলি সত্ত্ব, তার কাগজপত্র আছে, আইন আছে, থানা আছে, অবশ্যই তারা এগিয়ে যদি তাদের কাগজপত্র মূলে যদি সেই জায়গা দখল আমি করে থাকি, অবশ্যই আমি ছেড়ে দেবো নির্দ্বিধায়। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ, প্রশাসন, ভূমি দপ্তর তারা কি খতিয়ে দেখবে না, নাকি চোখ বুজে থাকবে? দেখুন, চারপাশ থেকে যে সমস্ত অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার। অভিযোগ যদি ওঠে তাহলে সেটা খতিয়ে না দেখলে সেটা তো অভিযোগ স্তরে থেকে যায়, এবং বারবার যদি এক অভিযোগ উঠতে থাকে, মানুষ বিশ্বাস করতে থাকে, তাতে তো পলিটিক্যাল ক্ষতি। কিন্তু কোথাও গিয়ে এই বিষয়গুলোতে আলটিমেটলি পলিটিক্স ঢুকে পড়লেও কোথাও তাকে পলিটিক্যালি কাউন্টার করার চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে না। কেন বলুন তো? তাহলে কি এই সমস্ত জায়গাতেও
ধরে নিচ্ছি সন্দেশখালির মতো ওই আমলাতন্ত্রের ওপরই ভরসা রাখা হচ্ছে, তাহলে তো এই সমস্ত জায়গায় তার মানে তদন্তগুলো ঠিকঠাক হবে। আমলাতন্ত্রের কাজ তো এটাই, তারা তাদের মতো করে প্রশাসনিকভাবে পুরো ব্যাপারটাকে দেখবে। রাজনৈতিকভাবে যদি মোকাবিলা না করা হয় তাহলে তো সেটাই স্বাভাবিক। আমরা আশা করব সেগুলো হবে, কিন্তু অস্বীকার করার জায়গাটা সেটা কোথাও গিয়ে কিন্তু ওই রাজনৈতিকভাবে মোকাবিলা না করার মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং দেখুন, এই যে আমলাতন্ত্রের কথা বললাম, আজকের দিনে দাঁড়িয়েও এই যাবতীয় যে ফ্রন্ট ফুট থেকে একটু ব্যাকফুটে এলেও এই সন্দেশখালির ক্ষেত্রে প্রশাসন কিন্তু প্রশাসনিকভাবেই এগোচ্ছে। পার্টি যারা গ্রেপ্তার হচ্ছেন তারা যতই শাসক দলের সঙ্গে যুক্ত থাক, পার্টিগতভাবে কিন্তু ওই অস্বীকার করার পর্যন্ত তার বাদ দিয়ে কিন্তু ওখানে ওই একদিন পার্থ ভৌমিক বা সুজিত বসুরা গেছেন, তার বাদ দিয়ে ওখানে রাজনৈতিকভাবে মোকাবিলা হয়নি। এবং আজকের দিনে দাঁড়িয়েও সেখানে প্রশাসনিক তৎপরতাই কিন্তু সব থেকে বেশি। দেখছেন তো তার ফলে কীভাবে চারপাশে এরকমভাবে সংক্রমণগুলো ছড়িয়ে পড়ছে। সব জায়গাতেই কিন্তু আলটিমেটলি যদি এই প্রশাসনের ওপর নির্ভর করতে হয় এবং প্রশাসনকে একদম মানে ঘটার পরে তো প্রশাসন তৎপর হয়, তাই না? তার আগে কী করে তারা মন বুঝবে? মন বোঝার কাজ কিন্তু রাজনৈতিক সংগঠনে। প্রাথমিক জায়গা যদি আটকে দেওয়া যায় সেগুলো, তাহলে হয়তো প্রশাসনকে অ্যাক্টিভ হতে হয় না। আর আমলাতন্ত্র বা প্রশাসনের হাতেই যদি পুরো বিষয়টা দেখভালের দায়িত্ব চলে যায়, তাহলে রাজনীতির গুরুত্ব কতটা থাকে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি। এটা মোড় বলতে পারেন। এটাই একটা সময় আমরা শুনেছিলাম ওই নন্দীগ্রাম সিনড্রোম, বলেছিলাম আপনাদের, ঠিক যে জিনিসটা বুদ্ধ ভট্টাচার্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল যে তিনি ওইখানে আমলাতন্ত্রের ওপর ভরসা করে কোথাও গিয়ে 34 বছরের বাম শাসন তারা রং ফুটে পড়ে গেছিল, এটা অভিযোগ। এবং পরবর্তী ক্ষেত্রে পার্টির ভেতরেও কিন্তু বিভিন্ন মত সে কথা বলেছে। আর এখানেও এই সন্দেশখালিতেও আমরা তো তাই দেখতে পাচ্ছি। আজ সন্দেশখালিতে গেছেন ডিজি রাজীব কুমার, রাতে সেখানেই তার থাকার কথা। ডিজি তিনি একটা প্রত্যন্ত গ্রামে চলে গেছেন এবং সেইখানে গিয়ে তিনি রাতে থাকছেন এবং শোনা যাচ্ছে বেশ কয়েকদিন থাকবেন। কখন এটা হয়? যখন কিছু ঘটে, তার মানে ওখানে কিছু ঘটেছে। অস্বীকার করার মতো জায়গায় সর্বোচ্চ মানে এই পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি বসে আছেন তার পক্ষেও সম্ভব হচ্ছে না, উল্টে তাকে গিয়ে ওখানে রাতে থাকতে হচ্ছে। একটা সময় ভোটের আগে দলের নেতা মন্ত্রীদের গ্রামে গিয়ে রাত কাটাতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সেখানকার মানুষজনের অভাব অভিযোগগুলো নিজেরা বুঝতে পারেন। একজনের জায়গায় আরেকজনের যাওয়ার কথা ছিল এবং সেইখান থেকে তারা নিজেরা যে খবরগুলো পাবেন, সেখানকার মানুষের অভাব অভিযোগের যে জিনিসগুলো জানবেন, সেগুলোর ভিত্তিতে পার্টি ব্যবস্থা নেবে। অর্থাৎ প্রাথমিকভাবে সমস্ত সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করার সিদ্ধান্ত হয়েছিল। আর এখানে রাতে গিয়ে থাকছেন ডিজি। এটাই কিন্তু অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বৈপরীত্য। এবং সন্দেশখালিতে পৌঁছে ডিজি কি করেছেন? তিনি ওখানকার সিভিক ভলেন্টিয়ারদের সাথে কথা বলেছেন। খেয়াল করে দেখুন, রাজ্য পুলিশের ডিজি আর সিভিক ভলেন্টিয়ার দুজনের পদ মর্যাদাগত যে মাঝখানের বিরাট একটা ফারাক। নর্মালি এই সমস্ত হায়ারার্কিগুলো পুলিশের মতো সুশিক্ষিত এবং সুশৃঙ্খল বাহিনী ভীষণভাবে মেনটেন করে। এই হায়ারার্কিটা, কার পরে কে, কার পদ কোনটা, কার সাথে কে কথা বলছেন, কিভাবে কথা বলছেন, সেখানে মাঝের সমস্ত স্তরকে ভুলে ডিজি যখন একদম সবচেয়ে নিচের ওই স্তরের সঙ্গে কথা বলেন সিভিক ভলেন্টিয়ার, তখন প্রশ্ন জাগে তাহলে এরও কি আলাদা কোনো তাৎপর্য রয়েছে? ডিজি রাতে কেন সন্দেশখালিতে থাকবেন? কেন সেখানকার সিভিক ভলেন্টিয়ারদের সাথে কথা বললেন? হতে পারে, দেখুন অনেকগুলো ব্যাখ্যা মনে আসছে, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হতে পারে সন্দেশখালি তো রাতে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, ওখানে বাঘের কথা তো আমরা শুনেছি। দ্বিতীয় কারণ হতে পারে ডিজির হয়তো মনে হচ্ছে যে স্থানীয় পুলিশ কর্তাদের সঙ্গে স্থানীয় মানুষের একটা বড় ব্যবধান তৈরি হচ্ছে। সেদিক থেকে এই সিভিক ভলেন্টিয়াররা এরা কিন্তু সব লোকাল সাধারণ মানুষের মধ্যে থেকে তারা উঠে এসছে, তাই তারা সরাসরি পুলিশের অংশ না হলেও স্থানীয় বাসিন্দা একদিকে, অন্যদিকে পুলিশেরই একটা অঙ্গ, সরাসরি হয়তো না কিন্তু একটা অঙ্গ। তাই
তাদের ওপরেই কোথাও গিয়ে ডিজি ভরসা করছেন ওই স্থানীয় বাসিন্দাদের কথাগুলো শুনতে, জানতে বা তাদের পরিস্থিতি বুঝতে। তৃতীয়ত, তিনি হয়তো চাইছেন স্থানীয় বাসিন্দা ওই সিভিক ভলেন্টিয়ারদের সাথে কথা বলে এলাকায় সত্যিই কোনো বহিরাগত আছে কিনা সেটা বুঝতে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক তৃণমূলের নেতারা বারবার বলেছেন এই সন্দেশখালিতে অশান্তি বাঁধাতে মতলব এটেছে বহিরাগতরা, তারাই দায়ী। হতে পারে যে সিভিকদের সঙ্গে কথা বলে মানে একদম যারা ভেতরে ঢুকে আছেন তাদের মাধ্যমে ওই বহিরাগতদের সন্ধান পেতে চাইছেন রাজীব কুমার। এটাও তার সন্দেশখালিতে থেকে যাওয়ার কারণ হতে পারে যে এই যাবতীয় বহিরাগতকে ঝেঁটিয়ে বার করা, ছেঁকে বার করা, হতেই পারে এটা। 4 নম্বর কারণ হতে পারে হয়তো সত্যিই বাঘবন্দি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ডিজি এই ব্যাপারে কারুর ওপর আর ভরসা করতে পারছেন না। এই এতদিন ধরে বাঘ যে মানে সে কী ছিল তার থেকে বাঘ হয়েছে, এই যে প্রক্রিয়াটা, এই গোটাটার মধ্যে যে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তার থেকে ডিজি হয়তো মাঝের স্তরগুলোর ওপর আর ভরসা রাখতে পারছেন না। নিজে পুরো জিনিসটা তদারকি করে একেবারে ফুল প্রুফ করতে চাইছেন। সেক্ষেত্রে খেয়াল করে দেখুন, সন্দেশখালিতে নতুন করে আজ 10টা সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং তার সঙ্গে সিসি ক্যামেরার থেকেও হয়তো ওই সিভিক ভলান্টিয়ারদের চোখের ওপর ভরসা বেশি ডিজিট। তিনি হয়তো চাইছেন যে সিভিক ভলান্টিয়ারদের চোখে সন্দেশখালিতে জরিপ করতে, ফলে বাঘবন্দি করার জায়গাটা তিনি নিশ্ছিদ্র করতে চান। বাঘকে খাঁচাবন্দি করার জন্য তিনি গেছেন, এটা ধরে নেওয়া যেতে পারে। আর পঞ্চম কারণ হতে পারে ওই বললাম যে ডিজির ওইখানে থাকার উদ্দেশ্য মানুষের সঙ্গে এইটা কথা বলে প্রত্যেকটা অভিযোগের ওই রাতে থাকলে তাদের মধ্যে তাদের মতো করে হয়তো একটা ইনফর্মালভাবে কথাবার্তা বলতে পারেন বা খবরাখবর নিতে পারবেন। লোকের ওখানকার মানুষজন হয়তো তারা অত্যন্ত আতঙ্কিত, কারণ তারা তো বলছিলেন যে কোথাও গিয়ে যে তারা চাইছেন শাহজাহান গ্রেপ্তার হন, কারণ তিনি যদি বাইরে থাকেন তাহলে যারা মুখ খুলেছেন ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগবে। হয়তো ডিজি নিজে থেকে তাদের ভরসা দিতে চাইছেন। এতগুলো কারণ আমরা মনে করতে পারি। আর বিরোধীরা তারাও ডিজি সফর নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন এবং অবশ্যই রাজনীতিকে মাথায় রেখে। রাজীব বাবুর ঘুম ভেঙেছে। উনি রাজীব বাবু এতদিন পর সুযোগ পেয়েছেন যাওয়ার, সেখানে লোকের ফোন ট্যাপ করা, হোয়াটসঅ্যাপ স্পাইওয়্যার পাঠানো, এবং উনি তো খুব এক্সপার্ট এভিডেন্স লুকোনোর ক্ষেত্রে। দেখা যায় এবার গিয়ে হয়তো নতুন কোনো বুদ্ধি পাকিয়েছেন। তার সবচাইতে বড় যোগ্যতা হচ্ছে তথ্য লোপাট। লাল ডায়েরিটা পর্যন্ত লোপাট, তথ্য লোপাট, ইহা কামাল উহা করা, এটার জন্য উনি যথেষ্ট এক্সপার্ট। ফলে উনি এতদিন জাননি যাতে শেখ শাহজাহানরা এবং তার বাহিনীরা তথ্য লোপাট করতে পারে। 1.5 মাস পরে গেছেন, যদি তারপরেও কোনো তথ্য পড়ে থাকে সেই তথ্য লোপাট কী করে করা যায় এই ব্যবস্থা করার জন্য ডিজি গেছেন। প্রিভিলেজ কমিটি গিয়ে ডাকলো ওনাদেরকে, যাওয়ার সাহস দেখাতে পারলেন না। কপিল সিব্বালের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে পড়লেন। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আমরা এটাকে আবার চ্যালেঞ্জ করব। কদিন আগেই রাজীব কুমার বলেছিলেন যে সন্দেশখালির ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, কোনো তথ্য প্রমাণও জোগাড় হয়নি। একমাত্র ইডির একটা অভিযোগ আছে, আর সেই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ সার্ভেরিয়ায় যে ইডির মার খাওয়ার ঘটনায় সেটা যে যৌথ তদন্ত, যে একটা যৌথ সিট গঠন করে দেওয়া হয়েছিল, সিবিআই ছিল, রাজ্য পুলিশ ছিল, সেটাতে তো আপাতত স্থগিতাদেশ দিয়ে রেখে দিয়েছে হাইকোর্ট। তাই শাহজাহানকে কেন ধরা যাচ্ছে না এই বিষয়ে যেটা পরিষ্কার করে দিয়েছিলেন যে বিষয়ে পুলিশের কিছু এই মুহূর্তে করার নেই, কিছু করার থাকলে ইডি করতে পারবে। গতকাল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাও TV9 বাংলাকে বলেছেন যে ডিজি নাকি তাকে বলেছেন লিখিত অভিযোগ না থাকাতেই নাকি এই শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না। অথচ আজ আমাদের রিপোর্টার জানতে পেরেছেন আজ থেকে বছর 3 আগের একটা ঘটনায় শেখ শাহজাহানের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কি হয়েছিল 3 বছর আগে সে কথাই এবার বলবো, তার থেকে আপনারা বুঝতে পারবেন এই কথাগুলো এই সময় না বললেই নয়। 2019 সালে সন্দেশখালিতে তৃণমূল আর বিজেপির সংঘর্ষ হয়েছিল, আর সেই সংঘর্ষে প্রাণ হারান বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল। তার ভাই দেবদাস মণ্ডল সেই থেকে নিখোঁজ। আজ প্রদীপের স্ত্রী পদ্মা মণ্ডল
তিনি কি বলেছেন জানেন? বলেছেন তাদের এফআইআরের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সিআইডি তদন্ত করে চার্জশিটও নাকি জমা দিয়েছিল, কিন্তু সেই চার্জশিট থেকে নাকি মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ যায়। কেন শাহজাহানের নাম বাদ গেল এ কথা কিছুতেই নাকি ভেবে পাননি পদ্মা মণ্ডল। তাই সিআইডির বিরুদ্ধে তিনি ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ তিনি পুলিশের কেস ডায়েরি দেখতে চেয়েছেন। আজ বিচারপতি চন্দের এজলাসে মামলাটা ওঠেনি, কিন্তু কয়েকদিনের মধ্যেই নাকি শুনানির সম্ভাবনা আছে। আর তার আগে TV9-এর ক্যামেরার সামনে পদ্মা মণ্ডল কাঁদতে কাঁদতে বলেছেন শাহজাহানের বাহিনীর ভয়েই তিনি ঘর ছাড়া। 2021 সালে তাদের ভেড়িতে ওই সন্দেশখালীর বাঘের দলবল নাকি হামলা চালিয়েছিল, এটাই তার অভিযোগ। এবং সন্দেশখালীর বাঘের এই দাপটের জন্যই সিআইডি তাদের চার্জশিটে সন্দেশখালীর বাঘের নাম রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন এই মহিলা। শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের 56 নম্বর বুথ হাটগাছি অঞ্চল, ওখানে জমায়েত হয় 2,5-3 হাজার লোক নিয়ে। খুব নির্মমভাবে নির্মম অত্যাচার করে তাদেরকে, আমার স্বামীর শরীরে 8খানা গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করেছিল। খুব মর্মান্তিকভাবে তার শরীরে সর্ব অঙ্গে তরোয়াল, দা এবং ভোঁজালির কোপ ছিল। সিআইডি চার্জশিট জমা দিয়েছে হাইকোর্টে, সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, যার 1 নম্বরে নাম ছিল, সেই শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে খুব অতি নগণ্য 2 জন নাম দিয়ে চার্জশিট জমা দিয়ে দিয়েছে। ও যে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে তার ফাঁসি চাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই। তাহলে দেখলেন তো, বছর 3 আগে শাহজাহানের বিরুদ্ধে নাকি অভিযোগ হয়েছিল, কিন্তু তারপরেও নাকি বাঘকে ছুঁতে পারেনি তদন্তকারী সংস্থা। শাহজাহানের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ করছেন পদ্মা মণ্ডল, কিন্তু সিআইডি সম্ভবত শাহজাহানের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেননি এবং সেই জন্যই হয়তো চার্জশিটে নাম নেই। যেরকম রাজ্য পুলিশের ডিজি বলছেন সন্দেশখালীর মানুষ যাই বলুন, শাহজাহানের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রমাণ তারা হাতে পাননি। এবার প্রমাণ না পেলে পুলিশ কী করবে? ঠিকই তো, গোটা ব্যাপারটা আইনি পথে চলে, আইন তো আইনের মতোই চলবে এবং তার জন্য প্রমাণ পাওয়াটা খুব জরুরি। প্রশ্নটা হচ্ছে প্রমাণ খোঁজার কাজটা, সেটা নিয়ে মানুষজন কেন প্রশ্ন তুলছেন? কাল আপনাদের বলেছিলাম পুলিশ চলে সিআরপিসি আর আইপিসি মেনে, কিন্তু তার বাইরেও কেউ কেউ বলেন যে আমলারা জানেন এটা, যে পুলিশের আরও একটা অলিখিত ধারা থাকে, পুলিশ সেটা ফলো করে, সেটা হলো ইনটিউশন এবং তাদের মানসিকতা, ইন্টেনশন, কোনটার ওপর তারা কেন করবে এটা নিজেদের ধ্যান ধারণা এবং উদ্দেশ্য, এবং এইগুলো সচরাচর সাধারণ মানুষের স্বার্থেই ব্যবহার হওয়ার কথা। এক্ষেত্রে কোথায় ব্যবহার হচ্ছে? শাহজাহান সম্পর্কে সন্দেশখালী মানুষের যে ধারণা, সেই ধারণার আজ কিন্তু পুলিশও পাচ্ছে, কিন্তু পুলিশের ইন্টেনশনের ওপর তারা ভরসা করতে পারছেন না কেন? আর পুলিশই বা তাদের ইনটিউশনের মাধ্যমে কেন সন্দেশখালীর বা চারপাশের এই মানুষজনের মানসিকতাটা বুঝতে পারছেন না? তাদের এই যে ইনটিউশন বলুন বা ইন্টেনশন, উদ্দেশ্য বা ধারণা, সবই কি কোনোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? অভিযোগ নেই, এই কথার আড়ালে কি কোথাও গিয়ে এই জায়গাটাই প্রশ্ন তোলার মতো করে দিচ্ছে পুলিশ? ওই বড় ক্রাইম করে লুকিয়ে আছে আর বলছে কি আমার শাহজাহান কিছু করেনি, কি ভালো। ও যদি ভালো হবে তো 46 দিন দেখা নেই কেন? এসে বলুক যে আমি শাহজাহান বলছি, আমি বাঘ ছাগল নয়। জোর করে অন্যের জমি দখল, জলাজমি বুঝিয়ে দেওয়ার অভিযোগ, এগুলোকে পাত্তা না দিলে কি হতে পারে? সবই তো ডিনাইয়াল মোড, অস্বীকার। এবার তার উদাহরণটা আজ সম্ভবত দিয়ে দিয়েছে হাওড়ার পাঁচলা। স্থানীয় একটা দিঘি বোঝানোর অভিযোগে কয়েকদিন আগে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা, আর তারপর পাঁচলায় ওই প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আর সেই সংঘর্ষে আহতদের দেখতে যথারীতি আজকে সেখানে পৌঁছে গেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। অর্থাৎ জায়গায় জায়গায় এই ডিনাইয়াল মোডের ফলে অস্বীকার করার একটা যে প্রবণতা, এর ফলে কোথাও গিয়ে পাল্টা রাজনীতি করার সুযোগটা কিন্তু বিরোধীরা পেয়ে যাচ্ছে। এ কথাটা কি শাসক দল বা রাজ্যের সরকার বুঝতে পারছে? আজ সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন যে 7ই মার্চ বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী।
সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াতেই যে নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন এবং ওইখানে সভা করছেন সেটাও ঘোষণা করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আগামী 6 মার্চ মহিলাদের এই অত্যাচারের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে আসছে, উত্তর 24 পরগনায় আসছে আপনাদের মহিলাদের সাথে কথা বলার জন্য, মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য, সন্দেশকারী মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি আসুন, ভালো কথা। এসে কি করবেন আমি জানি না, তো মণিপুরে তো উনি যাননি, যাওয়ার সময়ও পাননি। শুধু রাজনীতি করার জন্য যেন কেউ সন্দেশকারীকে ক্ষেত্র হিসেবে বেছে না নেয়। সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়াতে আসছেন প্রধানমন্ত্রী, একথা জোর গলায় বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু একের পর এক লোপ্পা ক্যাচ তুলে বিজেপি কি তাদের প্রতিপক্ষ মানে তৃণমূলকে ম্যাচ বাঁচানোর সুযোগ করে দিচ্ছে? দেখুন, সন্দেশখালীর মহিলাদের মান সম্মান নষ্টের অভিযোগ নিয়ে অস্বস্তি যখন তৃণমূল আড়াল করতে পারছে না, তখন সব বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়া তৃণমূলের এই মহিলা সেলকে আজ পর্যন্ত কিন্তু সন্দেশখালীতে পা রাখতে দেখা যায়নি। তখন গতকাল ওই ধামাখালি ঘাটে বাধা পেয়ে শিখ ধর্মাবলম্বী ওই পুলিশ অফিসারকে লক্ষ্য করে যদি কেউ খালিস্তান শব্দের ব্যবহার করে থাকেন তাহলে তিনি কিন্তু গর্হিত কাজ করেছেন। শুধু গর্হিত কাজ নয়, একটা লোপ্পা ক্যাচ দিয়ে বসে আছেন। চ্যালেঞ্জ করে দিয়েছেন বিজেপি নেতৃত্ব, কারণ কোথাও গিয়ে সুপ্রতিম সরকার তিনি পুলিশ কর্তা, তিনি সরাসরি ওই বিরোধী দল নেতার দিকে আঙুল তুলেছিলেন। ফলে তারা দেখতে চেয়েছেন, বলেছেন প্রমাণ পেশ করুন তারা কি করে তারা বললেন যে এরকম সরাসরি বিরোধী দল নেতা এটা বলেছেন, এটা প্রমাণ করতে হবে। সেটা তো রাজনৈতিকভাবে তারা ডিনাইয়াল মোড়ে চলে গেলেন। কিন্তু যদি সত্যি কেউ বলে থাকেন, ভেতর থেকে অন্য কেউ যদি বলে থাকেন, তিনি তো গোটা বিষয়টা অন্যদিকে চলে যাওয়ার একটা সুযোগ করে দিলেন। সন্দেশখালীর ইস্যু থেকে নজর ঘোরানোর সুবিধে পেয়ে গেল এ রাজ্যে বিজেপির প্রধান প্রতিপক্ষ। দ্বিতীয়ত, বিজেপির বিরুদ্ধে সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলতে পারল। এবং তৃতীয়ত, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে শিখ ধর্মাবলম্বীদের বিক্ষোভ যেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের যা গলা সুর চড়ছে, বিভিন্ন লোক প্রতিক্রিয়া দিচ্ছেন, তাতে তো কোথাও গিয়ে এখন এই সন্দেশখালী নিয়ে সুর চড়ানোর ফাঁকে বিজেপি নেতাদেরই আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত থাকতে হচ্ছে। এটা কি তাদের ওই আক্রমণের জায়গা, আক্রমণাত্মক জায়গাটা যেটা কোথাও গিয়ে সন্দেশখালীতে তৈরি হচ্ছিল, সেটাই তুলনায় ভোঁতা করে দিচ্ছে না? একটা পাঞ্জাবি অফিসার কী দোষ ছিল তার? সে ডিউটি করছে, ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই, গোর্খা রেজিমেন্ট নেই, তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? মমতা ব্যানার্জি টুইট করেছেন, আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি ভিডিও দেখান। আপনার কাছে যদি ভিডিও থাকে, কেউ বলেছে আমাদের মধ্যে, আপনি ভিডিও দেখান। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। শিখ দেখলে পর যারা পঞ্চককার ব্যবহার করে, যারা পাগড়ি পরে, তাদের খালিস্তানি বলা এটা অপরাধ। কত মুসলিম অফিসার আজকে IAS IPS আছে, WBCS আছে, তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে? দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে, সবচেয়ে বড় কলঙ্ক বাংলার। আমি আমার বিষয়ে বলতে পারি, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না, আমি এরকম বলতে কাউকে শুনিনি, আমি এই কথাটা বলিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা সব এখানে আসবে। ফাড্ডা বলে কোনো জাতি আছে, কোনো নাম আছে, কোনো পদবি আছে? বিকৃতি কোনো সীমা পরিসীমা থাকে না। যা বলার নয় তারা কিন্তু সব বলে দিচ্ছেন, সব রাজনৈতিক দলের নেতারা। শুনলেন তো, এক জায়গার থেকে এই রকম বলার একটা উদাহরণ দিতে গিয়ে আরও এক জায়গার কথা বলে ফেললেন সবাই। এবং গোটা বিষয়টা কীরকমভাবে একটা অদ্ভুত ধর্মীয় জায়গায় চলে গেল না? এই গোটা পরিস্থিতিটা শুরু হয়েছিল কোথায় না? সন্দেশখালীর থেকে। সন্দেশখালীর ইস্যু কি? সম্পূর্ণ আলাদা। সেখানকার মানুষজনের ইস্যু, সেটা জমি দখলের ইস্যু, অত্যাচারিত হওয়ার ইস্যু। কিছু ক্ষেত্রে যতই শাসক দল ডিনাই করুক, ওখানকার অভিযোগ ছিল সম্ভ্রমহানির ইস্যু। এবার এই বিষয়গুলো সত্যি মিথ্যে সেটা প্রমাণ করার জায়গা তৈরি হলো না। তার আগের থেকেই গোটা বিষয়টা সেখান থেকে চলে এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল।
সেটাকে কেন্দ্র করে শুধু এটা না, দেখুন চারপাশে আরও এমন সব ঘটনা ঘটছে, মানে সব দলের মধ্যেই, যে তাতে গোটা ব্যাপারটা কিন্তু অদ্ভুতভাবে সামনে একটা অন্য সেকেন্ড একটা লেয়ার অফ ইস্যুর, রাজনৈতিক ইস্যুর। ওখানে রাজনীতি কিন্তু কোথাও গিয়ে রাজনীতি দিয়ে গোটা ব্যাপারটাকে সামলানোর চেষ্টা হয়নি, কিন্তু বাকি জায়গাগুলোতে রাজনীতি ফুল ফর্মে নিজেদের মতো করে লড়ে যাচ্ছে রাজনীতি। মাঝখান থেকে ইস্যুগুলো ধামাচাপা পড়ে গেছে, ঠিক যেরকম অতীতে যেগুলো দিয়ে শুরু হয়েছিল সাম্প্রতিককালে, সেই নিয়োগ কেলেঙ্কারি ধামাচাপা, খেয়াল করে দেখুন আপনাদের কারুর মাথায় নেই। তারপর সেখান থেকে পুরো নিয়োগ কেলেঙ্কারি ধামাচাপা, আপনাদের কারুর মনেই নেই। রেশন কেলেঙ্কারি যেটা তদন্ত করতে গিয়ে ওই মার খেয়ে চলে এলো ইডি, সেটাও তো এখন ব্যাকফুটে। কোথায় কি সব আদালতে হচ্ছে, এখানে হবে, ওখানে হবে, সেখানে হবে। তারপর সেখান থেকে বেরিয়ে এই সন্দেশখালির যে স্বর, সে স্বরও তো চাপা পড়ে যাচ্ছে, কারণ রাজনৈতিক নেতারা বিভিন্ন স্বরে বিভিন্ন দিকে বিভিন্ন ইস্যুর জন্ম দিয়ে দিচ্ছেন। এই যে কলকাতা পুরসভার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে পুরসভার অধিবেশনে কুমন্তব্য করে ফেলেছিলেন, নির্দিষ্ট একটা ধর্মকে আঘাত করে বলে ফেলেছিলেন কথাবার্তা, সেজন্য তাকে শোকজও করেছেন মেয়র ফিরহাদ হাকিম। বিজেপি কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মন্তব্যকে হাতিয়ার করেছে, ঠিক যেরকম তাদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব। আজ হাজরা মোড়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছে বিজেপি। পুলিশের তৎপরতায় বিক্ষোভ যদিও সেরকম দানা বাঁধেনি, মানে পুলিশ ওই হাই সিকিউরিটি জোনের সিকিউরিটি বিন্দুমাত্র নষ্ট হতে দেয়নি, কিন্তু শুরু তো হয়ে গেল। বিরোধীরা যাই বলুন, পুলিশ চাইলে এইসব অবশ্য পারে, জানেন তো, এরকম বিভিন্ন জায়গায় সব সামলে দিতে পারে। এবং তার মধ্যেও যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিভিন্ন একের পর এক ইস্যু এসে যাচ্ছে, সেই বিভিন্ন ইস্যুগুলো সেগুলো আপনার আমার কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, নন ইস্যু বলে মনে হতে পারে, কিন্তু সেই নন ইস্যুগুলোর ফাঁকে আসল ইস্যুগুলো কি চাপা পড়ে যাচ্ছে না? এবারে আপনি আমি ভাবতে পারি যে এইগুলো তো সত্যি কথা, যেগুলো আমাদের বিষয় সেগুলো কেন চাপা পড়ে যায়? তার একটাই মাত্র কারণ, রাজনীতির দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যভাবে চলে, এবং কোথাও গিয়ে রাজনীতি নন ইস্যু দিয়ে বোধহয় ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়াটা খুব পছন্দ করে, কারণ ইস্যুর সমাধান হয়ে গেলে রাজনীতির প্রয়োজনীয়তা কমে যায়। আরও আরেক দল তারাও কিন্তু মাঝে মধ্যে, মানে ধরুন এই পুলিশের বিরুদ্ধে তো বিভিন্ন অভিযোগ, এই পারছে না, ওই পারছে না, একে ধরতে পারছে না, এই যে সাম্প্রতিককালে এত বড় বড় করে বারবার দেওয়া হচ্ছে, কেন শাহজাহান ধরা পড়ছে না, এত কথা। এই মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি এত অভিযোগ তুলেন, সব শুনলেন তো, কিন্তু পুলিশ চাইলে কিন্তু পারে, সেটারও উদাহরণ তারা বারবার দিয়েছে। ওই বললাম, এক হাই সিকিউরিটি জোনটাকে সামলে রেখে দিয়েছে, আর এক এই দেখুন কোন্নগড়ে একটা শিশু খুন হয়েছিল, তার রহস্য কিভাবে দ্রুত সমাধান করে ফেলেছে পুলিশ। নিহত শিশুর মা আর মায়ের বান্ধবীকে গ্রেফতার করেছে। আর দুই, অবশেষে স্কুল সার্ভিস কমিশনের উত্তর এবং পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করেছে সিআইডি। আমরাই প্রথম খবর করিয়েছিলাম, দেখিয়েছিলাম কিভাবে সিরাজউদ্দিন নিজের পদের প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। অবশেষে তাকে আজ গ্রেফতার করলো সিআইডি। কিন্তু সব ক্ষেত্রে কি সিআইডি এতটা সক্রিয়তা দেখাতে পারছে? খেয়াল করে দেখুন, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আবার আস্তে আস্তে কোথাও ঘুরে সেই ওই নিয়োগ কেলেঙ্কারির ব্যাপারটা আবার একটু করে উঠে আসছে। এতদিন সেটা নিয়ে ইডি সিবিআই খেলছিল, এবার সিআইডি তাতে সক্রিয় হলো। আবার ওদিকে আপনার নজরটা ঘুরতে শুরু করেছে কোন সময়, যখন কিছু কিছু নিয়োগ শুরু হয়ে গেছে কিন্তু, অর্থাৎ সেই ক্ষোভের আগুনটা কোথাও গিয়ে প্রশমিত হচ্ছে, তখন সেই ইস্যুটা উঠছে। তাহলে সেই মতো ফ্লেয়ার আপ করবে না, কিন্তু একই সঙ্গে কোথাও গিয়ে বিভিন্ন ইস্যু সেগুলো হয়তো পেছনে চলে যেতে পারে আবার এই সমস্ত ইস্যুর আড়ালে। বললাম না, অসাধারণ সব চারপাশে আমাদের বলয় তৈরি হয়, একটা করে নতুন বলয় তৈরি হয়, চোখের সামনে একটা করে পর্দা পড়ে, সেই পর্দার আড়ালে হয়তো তার আগের ইস্যুটা চাপা পড়ে যায়। আর নইলে ও সব ক্ষেত্রে ওই সমান, ওই বললাম কোথাও গিয়ে ওরকম সক্রিয়তা দেখাতে পারে না। মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলের নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চেয়েছিলেন অভিযুক্তদের গ্রেফতার করা যাচ্ছে না কেন। তার উত্তরে সিআইডি জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির কাছ থেকে তারা নাকি সাহায্য পাচ্ছে না, প্রয়োজনীয় নথিপত্র দিচ্ছে না পর্ষদ এবং এসএসসি।
চিন্তা করুন, এই অভিযোগ এতদিন সিবিআই বা ইডির মুখে শুনে শুনে আমরা অভ্যস্ত, কিন্তু রাজ্যের তদন্তকারী সংস্থা রাজ্যেরই শিক্ষা দপ্তরের অধীনস্থ 2 সংস্থার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করছে। এরকম অভিজ্ঞতা তো প্রথম না, আরও এরকম বিভিন্ন ক্ষেত্রে শোনা গেছিল। এক দপ্তর বলছে ওই মামলার নোটিশ, সবই শিক্ষা দপ্তরের 2টো দপ্তর, বিভিন্ন সংস্থা, তারা বলছে যে একটার থেকে আরেকটার কাছে নাকি নোটিশ পৌঁছয়নি, পৌঁছতে 3 মাস লেগে গেছে, এও তো দেখেছি। এরপর যদি কোথাও গিয়ে রাজ্যের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আনে কেন্দ্রীয় এজেন্সি, তাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বলা যাবে? দেখুন, সিআইডির কথা শুনে বিচারপতি কিন্তু আজ বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ যদি তথ্য প্রমাণ নষ্ট করে তাহলে তাদের অফিসে তালা মেরে দিন। বিচারপতিদের এই কড়া পর্যবেক্ষণ এটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে কোথাও গিয়ে এই যে বিভিন্ন ইস্যু, রংবাড়ি ইস্যু তৈরি করে একটা ইস্যুর আড়ালে আরেকটা ইস্যুকে চেপে দেওয়ার যে চেষ্টা হচ্ছে না, সেই খেলাটা বোধহয় তারাও কোথাও কোথাও ধরতে পারছেন এবং তাদের মতো তাদের ওই চেয়ারে বসে যতটা সম্ভব সেই পর্দাগুলোকে সরানোর চেষ্টা করছেন। সিবিআই করুক আর সিআইডি করুক, অপরাধীরা তাদের অপরাধ যেহেতু ধরা পড়ে যাবে এবং সেই অপরাধ উত্তর দেওয়ার মতো কোনো জায়গা তাদের নেই, দুর্নীতি যেহেতু ধরা পড়ে যাবে, তারা সব ধামাচাপা দেবার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন কিংবা মধ্যশিক্ষা পর্ষদ। আগামী দিনে আমাদের যুব মোর্চার নেতৃত্বে এসএসসি আর পর্ষদের অফিসে তালা লাগানো অভিযান করব। যার যখন বলেছে তালা লাগানো উচিত, চোর কোনো তো বল যত প্রমাণ দেয় চুরি করেছে, তো সব চাকরি তো বিক্রি হয়েছে, নিলাম হয়েছে। হাওড়ার নেতারা কম চাকরি বিক্রি করেছে নাকি? হাওড়ার যারা নেতা আছে। আজ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়েছিলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। মাস কয়েক আগের কথা, আপনাদের মনে আছে, এই চাকরি প্রার্থীদেরই ধর্ণা মঞ্চে গেছিলেন কুণাল ঘোষ, আর তারপর চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক করিয়ে দিয়েছিলেন ব্রাত্য বসু আর কুণাল ঘোষ। দুজনেই আশ্বাস দিয়েছিলেন দ্রুত জটিলতা কাটবে আর চাকরি পেয়ে যাবেন আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন ছিল, কিন্তু ভুলে গেছিলেন হয়তো, কিন্তু চাকরি প্রার্থীদের আশ্বস্ত করতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি শিক্ষামন্ত্রী আর তৃণমূল মুখপাত্র। কিন্তু মুশকিল হচ্ছে মাঝখানে তো মাস ধরে কেটে গেছে, চাকরি সেটা কোথায়? এই উত্তরটা পেতেই সম্ভবত আজ ওই এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করেছিলেন ওই এসএলএসটি আন্দোলনকারীরা। আবার কথা, কিন্তু সেই কথার যে কথায় কথা বাড়ে, কিন্তু লাভ যে হয় না সেটা বোঝা যায় যখন এসএসসির অফিস থেকে বেরিয়ে ওই চাকরি প্রার্থীরা মুখে কালি মাখছেন সেটা দেখে। এটা দেখে কোথাও গিয়ে মনে হয় এই আশ্বাসটা তাহলে কেন দিয়েছিলেন শিক্ষামন্ত্রী বা শাসক দলের মুখপাত্র? নেতারা কেন আশ্বাস দেন যখন সেই আশ্বাস কোথায় গিয়ে কবে ভেসে যাবে বা কবে সেটা ডাঙায় এসে ফলপ্রসূ হবে সেটার গ্যারান্টি থাকে না। সবাই কি আসলে সময় চান, টাইম বাই করেন, যাতে তার মধ্যে নতুন একটা ইস্যুর জোয়ার এসে পুরনো ইস্যুটাকে ভাসিয়ে নিয়ে চলে যায়?